দর্শক স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি তৌহিদ হোসেন। দক্ষিণ আফ্রিকায় প্রথমবারের মতো একসাথে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আয়োজন করলো বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কা। দেশটির ভারতীয় দূতাবাস এই আয়োজন করে। এতে আরও অংশ নেয় দক্ষিণ আফ্রিকা, নেপাল ও ইউনেস্কোর প্রতিনিধিরা। তুলে ধরা হয় বিভিন্ন দেশের বৈচিত্র্যময় ভাষা ও সংস্কৃতি। দক্ষিণ আফ্রিকা থেকে সহকর্মী নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত। ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ার পর 2000 সাল থেকে বাংলাদেশ ছাড়া বিভিন্ন দেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দক্ষিণ আফ্রিকাও ছিল আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের নানা আয়োজন। এছাড়া একসাথে বড় পরিসরে দিবসটি পালন করেছে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কা। ভারতীয় দূতাবাসে অনুষ্ঠিত এই আয়োজনে অংশ নেয় দক্ষিণ আফ্রিকা, নেপাল ও ইউনেস্কো। প্রয়াত আব্দুল গাফফার চৌধুরীর কালজয়ী গান আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারির মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। মাতৃভাষা দিবসের ইতিহাস তুলে ধরেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। বৈচিত্র্যময় সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে তুলে ধরা হয় নানান দেশের ভাষা ও সংস্কৃতি। ভবিষ্যতে আরো বড় পরিসরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের আশা বাংলাদেশের রাষ্ট্রদূতের। আমাদের প্রত্যাশা ছিল, আমাদের লক্ষ্য ছিল একটি সুন্দর আয়োজন করা, যার মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে আমরা তুলে ধরতে পারি। আমরা আশা করছি যে ইউনেস্কোর সরাসরি তত্ত্বাবধানে এবং বৃহত্তর পরিষদে আগামীবারের অনুষ্ঠান হবে। এমন আয়োজনকে সাধুবাদ জানাচ্ছেন দেশটিতে বসবাসরত বাংলাদেশিরা। বলছেন এতে বিশ্বজুড়ে বাংলাদেশের সংস্কৃতির আরো প্রসার ঘটবে। ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ হাই কমিশনারকে, উনি এত সুন্দর একটা প্রোগ্রাম অন্য রাষ্ট্রের হাই কমিশনের মাধ্যমে আয়োজন করেছে। বিভিন্ন দেশের হাই কমিশনারদেরকে নিয়ে এবং আমাদের প্রবাসীদেরকে নিয়ে যে অনুষ্ঠান করেছে, এটাতে আমরা খুব অভিভূত হয়েছি। মাতৃভাষা দিবসের এই আয়োজন উপভোগ করতে বাংলাদেশিরা ছাড়াও বিরাজমান দক্ষিণ আফ্রিকা বসবাসরত বিভিন্ন দেশের অভিবাসীরা। নুরুল আলম, যমুনা নিউজ, প্রিটোরিয়া, দক্ষিণ আফ্রিকা। সৌদি আরবের রিয়াদে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। রিয়াদ ফ্রেন্ডস অব বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রেজাউল করিম আর সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবুল খায়ের। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের ভৈরব উপজেলার স্বেচ্ছাসেবক লীগ নেতা সেলিম আহমেদ। আরও বক্তব্য রাখেন সহসভাপতি হুমায়ুন কবির, জাকির হোসেন টিটু, রিয়াদ মহানগর আওয়ামী লীগ যুবলীগের সভাপতি শওকত ওসমান চৌধুরী সহ অন্যান্যরা। ফ্রান্সের প্যারিসে বন্ধন পরিবারের উদ্যোগে বসন্ত উৎসব ও পিঠা মেলা অনুষ্ঠিত হয়েছে। আয়োজনটি করা হয় স্থানীয় আল বারাকা রেস্টুরেন্টে। উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল। আরও এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সঙ্গীত শিল্পী শিউলি গিয়াস, শিমু, জেরিন খান, রেখা, মুক্তা শর্মী ও অন্যান্য সদস্যরা। এ সময় বসন্ত সুন্দরীর প্রতিযোগিতায় বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। শিউলিস কালেকশনের পক্ষ থেকে দেওয়া হয় পুরস্কার। আয়োজকরা জানান বিদেশের মাটিতে বাংলাদেশকে তুলে ধরতে পেরে তারা খুশি। সংযুক্ত আরব আমিরাতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে দোয়া মাহফিল ও মতবিনিময় সভা। বঙ্গবন্ধু ফাউন্ডেশন UAE কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এই আয়োজন হয়। সভাপতিত্ব করেন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ নিজামুদ্দিন এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক জাফর চৌধুরী। এ সময় তুলে ধরা হয় 21 ফেব্রুয়ারির তাৎপর্য। প্রধান অতিথি ছিলেন নীলফামারী জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কাওয়াল আহমেদ। প্রধান বক্তা মাদারীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ খালিদ হোসেন ইয়াদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন UAE শাখার যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন বাবু। বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের বাংলাদেশের উপদেষ্টা ইব্রাহিম ওসমান, ডক্টর আবুল ফজল, ইমরানুল হক, বাবুল সহ অনেকে। এটি ছিল লাহোর পাকিস্তানের ওদের ভাষা, ওদের চালচলন, আর আমাদের এই অঞ্চলের মানুষ সাগরের এক প্রান্তে আর এক প্রান্তের মানুষের মধ্যে সব কিছু একটি বৈষম্য, এটি বেড়ে ওঠা সব কিছু একটি ভিন্নতা আছে। দ্বিজাতির একটি রাষ্ট্রে পরিচালনার মধ্যে দিয়েই একটি বৈষম্য মাঝে মধ্যে জেগে উঠত। ভাষা শহীদের সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। দক্ষিণ আফ্রিকায় নিহত 5 বাংলাদেশের পরিবারে আহাজারি যেন থামছেই না। কেউ হারিয়েছে বাবাকে, কেউ বা সন্তান। মরদেহগুলো দ্রুত ফিরিয়ে আনতে দূতাবাসের সহযোগিতা চেয়েছে ফেনীর ভুক্তভোগী পরিবারগুলো। সন্তানের মরদেহের অপেক্ষা। বাড়ির সামনে দাগন ভূঁইয়ার মোমারিজপুর গ্রামের রাজু আহমেদের বাবা আব্দুল মান্নানের পাহাড়সম মুহূর্ত কাটছে অনিশ্চয়তায়। একইভাবে অপেক্ষা চরমজলিশপুর গ্রামের আবুল হোসেনের পিতা জামাল উদ্দিনের, ফেনী সদরের বিরলি এলাকার ইসমাইল হোসেনের পিতা শরীয়তুল্লাহরও।
এখন আল্লাহ কবে আনে আমার উত্তরে, আমি খালি এইটা আশা করি পড়েছি, আল্লাহ যদি আমার ছেলেটারে লাস্টটা আমার বুকে আনে একবার ধরতে পারে। আমার ছেলে আমাকে মারি দিব, ওই জায়গায় আমার ছেলেকে আমি মারি দিতে হইব। ছেলে কোরবানি আসবে বাড়ি বড় করি আল্লাহর রাস্তায় খাওয়া দিব। বাবারে বলি গেছে 3-4টা গরু দি, বাবা এখানে দি বিয়ে শাদি কর। বাবারা অপেক্ষা করছে তাদের সন্তানের লাশ বহন করার, আর এই 2 অবুঝ শিশু অপেক্ষা করছে তাদের বাবার। কিন্তু তারা জানে না তার বাবা ফিরবে লাশ হয়ে নিথর দেহে। আবুল হোসেনের সাথে মারা যান ছেলে নাদিম হাসানও। সাউথ আফ্রিকায় জন্মেছিলেন নাদিম। ভাগ্যের নির্মম পরিহাস, বাবার ভিটে বাড়ি দেখার সুযোগ হলো না তার। আর 2 বছরের সন্তানের মুখে বাবা ডাক শোনা হলো না মোস্তফা কামালের। মরদেহগুলো ফিরিয়ে আনার ব্যাপারে দূতাবাসের সহযোগিতা চেয়েছে ভুক্তভোগী পরিবারগুলো। যে রেমিটেন্স বাংলাদেশ সরকার নিতেছে বিদেশি থেকে, কিন্তু এটা 16 বছর নিতেছে, কিন্তু এখন আনার বেলায় নিজে খরচ করে আনতে হবে, এটা মানতে পারবো না। প্রবাসে মারা যায়, একটা লোক মারা যায়, তাহলে ওর লাশ যেন সরকার খরচ বহন করে অন্তত দেশের মাটিতে নিয়ে আসে। আমি রেমিটেন্স দিতে সাউথ আফ্রিকান, আমরা ওইখানে যদি কোনো বাংলাদেশি মারা যায় গভর্নমেন্ট থেকে কোনো সহযোগিতা আমরা পাই না। ইভেন আমাদেরকে হাই কমিশনার কোনো সহযোগিতা করে না দূতাবাস থেকে। লাশটা যেন আফ্রিকাতে দ্রুত সময় যেন তাদের মা বাবার মুখে যেন ফিরিয়ে দেয়, এই কামনা সরকারের প্রতি আমরা করতেছি এবং অনুরোধ করতেছি। আর আমরা এখন ওয়েট করতেছি অন্তত লাস্টটুকু দেখার জন্য আর কি। শুক্রবার সকালে সাউথ আফ্রিকার নবি ওফুট ওয়েস্ট শহরে সড়ক দুর্ঘটনায় মারা যান 5 বাংলাদেশি। আরিফুর রহমান, যমুনা নিউজ, ফেনী। সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত হয়েছে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের 35তম প্রতিষ্ঠাবার্ষিকী। উপলক্ষে আয়োজন করা হয় মতবিনিময় সভা। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি KM জাকিরুল ইসলাম এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক M শাহাদাত হোসেন পাটোয়ারি। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা রিয়াদ কিং সৌদ ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর রেজাউল করিম মিলান। প্রধান বক্তা ছিলেন শওকত ওসমান চৌধুরী। লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের প্রস্তাবিত বাজেটে অসন্তোষ জানিয়ে প্রধান বিরোধী দল লেবার গ্রুপ সংবাদ সম্মেলন করেছে। লন্ডন বাংলা গ্রুপের প্রেস ক্লাবে আয়োজন করা হয় সম্মেলন। মার্চের 1 তারিখে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের বাজেট ঘোষণা করা হয়। প্রস্তাবিত বাজেটে সাধারণ মানুষের চাহিদাকে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হলেও বিরোধী লেবার পার্টি বাজেটে অপচয় করা হচ্ছে বলে দাবি করে। সম্মেলনে বাজেটে বরাদ্দের সঠিক বণ্টনের জন্য তুলে ধরা হয় কিছু প্রস্তাব। আয়োজনটি সঞ্চালনা করেন সংগঠনটির নেতা কাউন্সিলর সিরাজুল ইসলাম। লিখিত বক্তব্য পাঠ ও প্রশ্নোত্তর পর্বে উপস্থিত ছিলেন কাউন্সিলর সাবিনা আক্তার ও মার্ক ফ্রান্সিস। এ সময় কাউন্সিলের রিজার্ভের অর্থ অপ্রয়োজনীয়ভাবে ব্যয় ঝুঁকিপূর্ণ হচ্ছে বলে উদ্বেগ জানানো হয়। বাংলাদেশ প্রবাসী ঐক্য পরিষদের নামে মিথ্যা প্রচারের প্রতিবাদে সভা করেছে সংগঠনটির কাতার শাখা। সভায় লিখিত বক্তব্য পাঠ করেন কাতার শাখার সভাপতি শরীফ হোসাইন। এ সময় বক্তারা রাজনৈতিক কোনো দলের সাথে বাংলাদেশের প্রবাসী ঐক্য পরিষদের কোনো সম্পৃক্ততা না থাকার কথা জানান। তুলে ধরেন সংগঠনের বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ড। প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন মহসিন চৌধুরী, ফয়সাল আহমেদ, জহুরুল ইসলাম, আব্দুল মালিক রুবেল সহ অনেকে। মালয়েশিয়ার বিমানবন্দর থেকে বাংলাদেশি কর্মী ফেরত পাঠানোর ঘটনা খতিয়ে দেখছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। এই ঘটনায় রিক্রুটিং এজেন্সির দায় থাকলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন মন্ত্রী ইমরান আহমেদ। জনশক্তি রপ্তানিকারকরা বলছেন চাহিদাপত্র থাকলে কর্মী না নেওয়ার কোনো কারণ থাকতে পারে না। এতে অভিবাসন খাতের সুনাম নষ্ট হয়েছে। কাজের জন্য 16 ফেব্রুয়ারি মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়ে 29 বাংলাদেশি। এদের মধ্যে 10 জন দেশটিতে প্রবেশের অনুমতি পেলেও 2 দিন পর বাকিদের বিমানবন্দর থেকেই ফেরত পাঠানো হয় ঢাকায়। এসব কর্মীদের মালয়েশিয়া পাঠায় গ্রিনল্যান্ড ওভারসিজ। কোম্পানিটির দাবি সব নিয়ম মেনেই কর্মী পাঠানো হয়, তবে সার্ভার জটিলতায় 19 জনের নাম পাওয়া যায়নি অনলাইনে। একটা চাহিদাপত্রের এগেনস্টে আমরা ওদের ওয়ার্কার সিলেকশন করে ওদেরকে কাগজপত্র পাঠাই, আর ভিসাটা কলিং ভিসাটা ওখান থেকে ওরাই করে। আমরা যদি চাহিদাপত্র অতিরিক্ত অথবা চাহিদাপত্র অন্য লোক দিতাম তাহলে তো ওরা কলিং ভিসা করতো না। তো কলিং ভিসার পরে আমাদের এখান থেকে মালয়েশিয়ান এমবাসি ভিসা হওয়ার পরেই তারা গভর্নমেন্ট ক্লিয়ারেন্স নিয়ে ট্রাভেল করছে। এটা তো তার লিগেলি তাদের লোক গেছে, এটা সার্ভার জটিলের জন্য ঘটনা করছে। আমরা আন্তরিক দুঃখিত, আর দায়িত্ব আমাদের, আমরা ওদেরকে আবার ঘটনা করছি। জনশক্তি রপ্তানিকারকরা বলছেন কর্মী ফেরত পাঠানোর ঘটনা নেতিবাচক প্রভাব ফেলেছে অভিবাসন প্রক্রিয়ায়।
কর্মীদের গ্রহণ না করা কিংবা কাজ না পাওয়া দুঃখজনক। ওখানে গিয়ে কর্মী কাজ পাচ্ছে না, কর্মী এয়ারপোর্ট থেকে রিসিভ হচ্ছে না, ফেরত আসছে। এটা কিন্তু পুরা সেক্টরের উপরে একটা প্রভাব তো পড়েছে। অত্যন্ত গুরুত্ব দিয়ে আমাদের মন্ত্রণালয়ের একটা উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করা উচিত, যেটার সঙ্গে প্রকৃতপক্ষেই কে বা কারা দায়ী, প্রকৃত দায়ীদেরকে চিহ্নিত করে এখানে প্রয়োজনীয় ব্যবস্থা, শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত। প্রবাসী কল্যাণ মন্ত্রী জানিয়েছেন, কর্মী ফেরত আসার কারণ জানাতে বলা হয়েছে রিক্রুটিং এজেন্সিকে। পাশাপাশি বিএমইটি এবং মন্ত্রণালয়ও তদন্ত করছে। এক্ষেত্রে কোনো অনিয়ম থাকলে কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। কতজনের ওদের অর্ডার ছিল? 29 জন কত, তো 10 জনকে ওরা নিয়েছে আর বাকিটা নেই। এখন কেন নেই ওয়েদার তুমি সাবস্ট্যান্ডার্ড মাল পাঠিয়েছো কিনা, এই হিসবগুলি তো আমরা খুঁজে দেখব। ওরা যদি বলে থাকে যে আমার ইঞ্জিনিয়ার দরকার আর তুমি পাঠিয়ে দিয়েছো লেবার, যদি এরকম সিচুয়েশন ওটা আমরা জানতে পারবো। আই উইল গো ফর অ্যাকশন। আমার কত লোক ইফ ইউর ইনোসেন্ট থেকে অ্যাকশনের মাধ্যমে ইউ বিকাম ইনোসেন্ট। বিমানবন্দর থেকে ফেরত পাঠানোর পাশাপাশি গ্রিনল্যান্ড ওভারসিজের পাঠানো কিছু কর্মীর মালয়েশিয়ায় যে কাজ না পাওয়ারও অভিযোগ উঠেছে। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। কোরিয়া ফেরত প্রবাসী বাংলাদেশি কর্মীরা এবার এদেশেই কাজের সুযোগ পাচ্ছেন। বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার মালিকানাধীন প্রতিষ্ঠানে মিলছে সুযোগ। শোকেস কোরিয়ায় নেওয়া হচ্ছে সাক্ষাৎকার। রাজধানীতে শুরু হওয়া 2 দিনব্যাপী আয়োজনে তুলে ধরা হয়েছে কোরিয়ার খাদ্য, সেবা এবং ব্যবহার্য নানা পণ্য সামগ্রী। কোরিয়া কোনো প্রতিষ্ঠানে কাজের সুযোগ দিতে হচ্ছে সাক্ষাৎকার। একসময় যারা কোরিয়ায় কাজ করে দেশে ফিরেছেন তারাই বাংলাদেশে কোরিয়া উৎপাদনমুখী কোনো প্রতিষ্ঠানে কাজের সুযোগ পাবেন। সাক্ষাৎকার নিচ্ছে কোরীয় রাষ্ট্রায়ত্ত সংস্থা হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট কোরিয়া। এদের একটা সার্কুলার দেওয়া হয়েছিল যে যারা কোরিয়া থেকে আসছে এবং ভালো কোরিয়ান ভাষা বলতে পারেন তাদের একটা জব অপরচুনিটি আছে এখানে। দ্যাটস ওয়াই উই আর কেম হিয়ার। 10 বছর পর যারা কোরিয়া ফেরত বাংলাদেশি আছে তারা এখানে এসে মত বিনিময় করবে এবং সিভি দিবে। আমরা যারা কোরিয়া ফেরত আসছি দেশে নিজের দেশে থাইকে যদি করতে পারি তাহলে আমরা মনে করি আমরা আসলে সৌভাগ্য। ঢাকায় শুরু হওয়া শোকেস কোরিয়ায় দেয়া হচ্ছে এমন সুযোগ। দ্বিপাক্ষিক সম্পর্কের 50 বছর উপলক্ষে নিজ দেশের পণ্য তুলে ধরেছে কোরিয়া। বলা হচ্ছে দেশটি ভোক্তা স্বার্থ সুরক্ষায় মানসম্পন্ন পণ্য তৈরি করে থাকে। ওয়াল প্যানেলের যে বিভিন্ন স্পেস আছে, যেমন হচ্ছে আপনার রিসেপশনের পিছনে, তারপরে হচ্ছে আপনার কি বলে ড্রয়িং রুমের পিছনে, তারপরে বেডের পিছনে, তারপরে এমডি বা চেয়ারম্যানের যে অফিসের পিছনগুলো থেকে ওয়াল প্যানেল হিসেবে কাজ করে। প্রত্যেকটা প্রোডাক্টই অনেক ভালো, আমার সবার জন্য স্যুট করে আর কি। আর সানস্টিকটা হচ্ছে মেকআপের উপর অ্যাপ্লাই করা যায়। শিক্ষা, কাজ, ভ্রমণ এবং চিকিৎসার জন্য প্রতি বছর কোরিয়া যায় দেশের বিপুল সংখ্যক মানুষ। এসব বিষয়ে সেবা দিতে থাকে একাধিক প্রতিষ্ঠান। কোরিয়াতে যখন আমরা নতুন নতুন অপরচুনিটি আনতেছি, এটা হচ্ছে যে আপনি যে স্টুডেন্ট, আমরা অনেক ইউনিভার্সিটি থেকে এমওই করা আছে, আমাদের অনেক স্টুডেন্টও গিয়েছে। তো ওরা আসলে ইউনিভার্সিটির সাথে সাথে আবার পার্ট টাইম জবও করতেছে। তো পার্ট টাইম জবের সাথে সাথে আপনার এক্সট্রা একটা ইনকামও সোর্স পেয়ে যাচ্ছে। শোকেস কোরিয়ায় তুলে ধরা হচ্ছে নানান খাদ্য সামগ্রী এবং ইলেকট্রনিক্স পণ্য। আজ সন্ধ্যায় শেষ হবে 2 দিনের এই আয়োজন। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এই ছিল প্রবাসী বাংলাদেশে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।